আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা একদম ভিন্ন দুটো চিত্রকে এক সুতোয় গাঁথতে যাচ্ছি। একদিকে রয়েছে বৈশ্বিক সংঘাত আর যুদ্ধের চরম উত্তাপ, আর ঠিক উল্টো দিকে ধ্বংসস্তূপ থেকে স্থানীয়ভাবে প্রকৃতিকে সারিয়ে তোলার এক অবিশ্বাস্য গল্প। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের আলোচনার কাঠামোটা একটু জানিয়ে দিই। প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনা, এরপর ইরানের রেজিস্ট্যান্স ইকোনমি, তারপর যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক ফাটল এবং সবশেষে কম্বোডিয়ার বন্যপ্রাণী সংরক্ষণের দারুণ একটি উদ্যোগ। পর্ব ১, যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপ। বর্তমান যুদ্ধবিরতিটা যে কতটা ভঙ্গুর তা এই দুই নেতার অবস্থান দেখলেই পরিষ্কার হয়ে যায়। একদিকে ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন নতুন করে হামলার জোরদার ইঙ্গিত, আর ঠিক তার জবাবেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কড়া হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানা হবে। এ থেকেই বোঝা যায় দুপক্ষই একদম মারমুখী অবস্থানে রয়েছে। আর মাঠ পর্যায়ে চিত্রটা কিন্তু আরও বেশি ভয়াবহ। এই যেমন মার্কিন সামরিক বাহিনীর এক উচ্চ পর্যায়ে ৪৫ মিনিটের কৌশলগত ব্রিফিং হলো, আর ঠিক তার পরপরই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৬৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছে গেল ইসরায়েলে। ভাবা যায়? এর পাল্টা জবাব হিসেবে তেহরানেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরোপুরি সক্রিয় করা হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার হুমকিও দেয়া হয়েছে। সবকিছু মিলিয়ে নতুন একটা সংঘাত যেন একদম দোরগোড়ায়। তবে উত্তেজনার পারদ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ওয়াশিংটনের ভেতরেও বেশ চড়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ সম্প্রতি কংগ্রেসে টানা ৬ ঘণ্টার এক ম্যারাথন শুনানিতে রীতিমতো তোপের মুখে পড়েছেন। যুদ্ধের এই বিপুল খরচ, প্রাণহানির শঙ্কা আর সবচেয়ে বড় কথা ফুরিয়ে আসা অস্ত্রের মজুদ নিয়ে তাকে জেরায় জেরায় জর্জরিত করা হয়েছে। অর্থাৎ এই সংঘাত দীর্ঘায়িত হলে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই যে বড় ধরনের প্রভাব পড়বে তা নিয়ে প্রবল শঙ্কা কাজ করছে। পর্ব ২, ইরানের রেজিস্ট্যান্স ইকোনমি। একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এত সামরিক চাপ আর কড়া পশ্চিমা অবরোধের মাঝেও তেহরান টিকে আছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের এক বিশেষ কৌশলে, যাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতি। খুব সহজ কথায় এটি এমন এক ব্যবস্থা যেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাশ কাটাতে পুরোপুরি জোর দেওয়া হয় নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন, বিকল্প বাণিজ্যের পথ এবং স্বনির্ভরতার উপর। চিত্রটা একটু মিলিয়ে দেখা যাক। একদিকে পশ্চিমা অবরোধের কারণে ইরানের তেলের জাহাজগুলো আটকে আছে, ডলারের লেনদেনের পথ একদম বন্ধ, কিন্তু দারুণ একটা বিকল্প পথ তারা বের করে ফেলেছে। ক্যাসপিয়ান সাগর দিয়ে স্থলপথে দিব্যি পণ্য পাঠানো হচ্ছে, ডলারের বদলে ব্যবহার করা হচ্ছে সোনা আর ক্রিপ্টোকারেন্সি। এমনকি প্রতিবেশীদের সাথে সরাসরি পণ্য বিনিময় বা বার্টার সিস্টেমের মাধ্যমেও তারা পুরো অর্থনীতিটাকে সচল রেখেছে। এটা সত্যিই একটা অভাবনীয় সার্ভাইভাল মেকানিজম। আরও অবাক করা একটা তথ্য দিই, এই সংখ্যাটা একবার দেখুন, ৬০%। ভৌগোলিকভাবে মরুভূমির দেশ হওয়ার পরও ইরান তাদের নিজস্ব গমের চাহিদার ৬০%-এরও বেশি এখন নিজেরাই উৎপাদন করছে। চারপাশের এত বৈরী পরিবেশ আর প্রবল চাপের মাঝেও তারা আজ আঞ্চলিকভাবে অন্যতম স্থিতিশীল খাদ্য নিরাপত্তার অধিকারী। আর ভেতরের এই অর্থনৈতিক প্রতিরোধ ক্ষমতাই কিন্তু বাইরের রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত ভিত দেয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তব্যটা খেয়াল করা যাক, আমেরিকা মুক্ত পারস্য উপসাগর, বিদেশি শক্তির এখানে কোনো স্থান নেই। এই স্পষ্ট বার্তা থেকেই বোঝা যায় যে কৌশলগত পানিপথগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং দেশের মানুষের মনোবল চাঙ্গা রাখতে তারা কতটা বদ্ধপরিকর। পর্ব ৩, যুক্তরাষ্ট্র জার্মানি কূটনীতিক ফাটল। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আঁচ এখন গিয়ে লেগেছে সরাসরি ইউরোপে। পশ্চিমা মিত্রদের মাঝেই এখন বড় ধরনের ফাটল ধরছে। ওয়াশিংটন এবং বার্লিনের মধ্যকার এই তীব্র কথার লড়াইটা খেয়াল করুন। জার্মান চ্যান্সেলর মের্জ কড়া ভাষায় বলছেন যুক্তরাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি নেই এবং ইরানিরা মার্কিনীদের নাজেহাল করে ইসলামাবাদ পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পও ছেড়ে কথা বলছেন না। তিনি ইউরোপীয় নেতাদের অকৃতজ্ঞ আখ্যা দিয়ে জার্মানিকে নিজেদের ইউক্রেন ইস্যু ও অভিবাসন সংকটে নজর দিতে বলেছেন। এমন প্রকাশ্য আর রূঢ় বাদানুবাদ দুই মিত্রের মাঝে কৌশলগত দূরত্বের এক নজিরবিহীন প্রমাণ।
আর এই বিবাদটা কিন্তু শুধু কথার কথা আটকেনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জার্মানিতে অবস্থানরত ৩৫,০০০-এরও বেশি মার্কিন সেনা প্রত্যাহারের প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। এই সংখ্যাটা একেবারেই ছোট নয় এবং এটি পুরো ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। যদি সত্যি এই সেনা প্রত্যাহারের ঘটনা ঘটে তাহলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। পূর্ব ইউরোপে রাতারাতি রাশিয়ার সামরিক ও রাজনৈতিক প্রভাব বেড়ে যেতে পারে। তখন জার্মানিকে বাধ্য হয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যয় এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে ফেলতে হবে। সর্বোপরি ন্যাটোর কৌশলগত কমান্ড সেন্টারগুলো যেমন দুর্বল হবে, তেমনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব বেশ বড়সড় একটা ধাক্কা খাবে। পুরো বৈশ্বিক ভারসাম্য নড়ে উঠবে বলা যায়। পর্ব ৪, কম্বোডিয়ার বন্য প্রাণী সংরক্ষণ। চলুন বৈশ্বিক ভূ-রাজনীতির এই দম বন্ধ করা আর জটিল পরিস্থিতি থেকে এবার দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পূর্ণ ভিন্ন আর দারুণ অনুপ্রেরণামূলক একটা গল্পের দিকে নজর দিই। এটি একটি অভাবনীয় পুনরুদ্ধারের গল্প। হলিউড তারকা এবং জাতিসংঘের সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি কম্বোডিয়ার সামলুথ নামে এক দুর্গম এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বিশাল এক বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। প্রায় ৬০০ হেক্টর বনভূমিকে তারা কিভাবে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন সেটাই এখন দেখব। ধ্বংসস্তূপ থেকে এই রূপান্তরের পুরো প্রক্রিয়াটা দেখলে চমকে যেতে হয়। এখানকার সবচেয়ে দারুণ এবং অভিনব কৌশলটা হল যে মানুষগুলো একসময় অভাবের তাড়নায় এই জঙ্গলে চোরা শিকারী হতে বাধ্য হয়েছিল তাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর তারপর তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে বনরক্ষী হিসেবে। একবার ভেবে দেখা যাক, যারা একসময় ধ্বংস করত তাদেরকেই রক্ষক হিসেবে গড়ে তোলার এই এক উদ্যোগ পুরো এলাকার চিত্র একদম ম্যাজিকের মতো বদলে দিয়েছে। আর এর ফলাফল একদম হাতে নাতে। স্থানীয় পর্যায়ে একেবারে শেকড় থেকে কাজ করলে কি হতে পারে এটা তার জ্বলন্ত উদাহরণ। আজ সেখানে চোরা শিকার নেই বললেই চলে। বহুকাল পর সেখানে এশীয় হাতি আর ভালুকের দল ফিরে এসেছে। দেখা মিলছে বিলুপ্তপ্রায় সব বিরল প্রজাতির পাখির। আর এর পাশাপাশি স্থিতিশীল কর্মসংস্থানের ফলে স্থানীয় মানুষদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। এটি আক্ষরিক অর্থেই একটা মৃতপ্রায় বাস্তুতন্ত্রের চমৎকার পুনর্জাগরণ। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই বিশ্লেষণে আমরা দুটো ভিন্ন মেরুর গল্প দেখলাম। একদিকে দেখলাম কিভাবে প্রবল অবরোধের মুখেও একটা দেশ নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখছে, অন্যদিকে দেখলাম কম্বোডিয়ায় কিভাবে ধ্বংসপ্রায় এক বনভূমি নিজের প্রাণ ফিরে পাচ্ছে। এই সব কিছুই আমাদের সামনে খুব বড় একটা প্রশ্ন রেখে যায়। এই স্থানীয় অভিযোজন ক্ষমতা আর সংরক্ষণের অদম্য শক্তি কিভাবে আমাদের বৈশ্বিক কাঠামো এবং ভবিষ্যতের পৃথিবীকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই ভাবনার জায়গাটি রেখেই আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।